লক্ষের বেশি নারী হয়তো গার্মেন্টস সেক্টরে কাজ করছে, বা আজকে আপনি ম্যানুফ্যাকচারিং এ দেখেন, আপনি ওয়ালটনে যান, মাই ওয়ানে যান, যে কোনো ম্যানুফ্যাকচারিং সাইকেল বানাচ্ছে, সাইকেল অ্যাসেম্বল করছে কারা? নারীরা। তো আপনি তো তাদের নিরাপত্তা দিতে হবে, সামাজিক ব্যবস্থাটা নিয়ে আসতে হবে। আপনি এখন পর্যন্ত নারীর উত্তরাধিকারের জায়গাটা ঠিক করতে পারছেন না। না না, আমি ফারাহ আপাকে অ্যাড করার জন্য, আমি কিছুদিন আগে গ্রামে একটা প্রোগ্রামে গিয়েছিলাম, থাকার ফলে দেখলাম যে একটা মানে ওই যে নারীর যে নিরাপত্তার প্রশ্ন, একটা মেয়ে গ্রামে ক্লাস 6 থেকে 10 এর একটা হরিবল টাইম, এই সময়টা পার করা নিরাপত্তা নাই। কারণ ওই যে ফ্যান্সি ডিলে অভ্যস্ত ছেলেরা, বখাটে ছেলেরা যেভাবে ডিস্টার্ব করে, এর ফলে কি হচ্ছে, লেখাপড়া থেকে ডিসকন্টিনিউ করে, তাকে শহরে হয় বিবাহ নয় তাকে ওই কাজে, শহরে কাজে দিয়ে দিচ্ছে, গৃহকর্মে দিয়ে দিচ্ছে। কিন্তু আমি একটা মেয়ের কথা জানি, আমি স্কুলের টিচার বললো, শি ওয়াজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, কিন্তু মানে ফলাফাইনে ডিস্টার্ব করে রাখতে পারতেছে না। এগুলো কিন্তু বড় প্রবলেম। আপনি ডিস্টার্ব বলছেন কেন? এটা তো আমি তো ভদ্রতা করে বলতেছি। হ্যাঁ, আমি বুঝতে পারছি, কিন্তু আমার কথা হচ্ছে যে এটা ক্রিমিনাল অফেন্স। ক্রিমিনাল অফেন্স দিনের পর দিন করছে, কিন্তু আইন ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আমি নিজে একটা স্কুল চালাই, অথচ আইন আছে, আমাদের আইন আছে। আমি নিজে একটা গার্লস হাই স্কুলের আমি বলবো ওয়ার্কিং কমিটির এক্সিকিউটিভ প্রেসিডেন্ট হিসেবে কাজ করি। আমি প্রায়শই গ্রামে যে স্কুলটা দেখাশোনা করি এবং টেলিফোনে যোগাযোগ রাখি। ক্লাস 6-এ যদি আমাদের 90 জন ছাত্রী ভর্তি হয়, বাই দ্য টাইম ক্লাস 9 40-50% আউট। এক্স্যাক্টলি। এবং তার মেইন কারণ হচ্ছে, আমরা সব আলাপ করে দেখছি, বাড়ি বাড়ি টিচার পাঠিয়ে খোঁজ নিয়ে দিয়েছি, আপনারা তো আমাদের নিরাপত্তা দিতে পারবেন না। এই নিরাপত্তা কে দিবে? আমরা স্কুলের চেয়ারম্যান সাহেবদের সাথে আলাপ করেছি, মেম্বার সাহেবদের সাথে আলাপ করেছি যে আপনারা একটু নিরাপত্তা। ভাই মনসুর ভাই, আপনার সাথে শতভাগ। আমার বাসায় চলে এসছে কাজ করার জন্য। আমি যখন জানলাম সে ক্লাস 6 থেকে 7-এ উঠছিল, কেন চলে আসছে, আমি তার মাকে গিয়ে বললাম, তুমি নিয়ে আসো রে ভাই, আমি তোমার লেখাপড়ার খরচ দিব। বলে খরচের লেগে না ভাই, গ্রামে কোনো নিরাপত্তা নাই। আমি তো জানি, আমি তো বিভিন্ন এলাকায় কাজ করি, নিয়ে কাজ করছেন আপনারা, আপনাদের অভিজ্ঞতা বা আপনাদের এখানে যেটা করতে হচ্ছে যে আমরা যেসব এলাকায় কাজ করছি, ওখানকার মানুষ সচেতন হয়েছে, বা তারা একসঙ্গে হয়ে চেষ্টা করছে। অনেক জায়গায় বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছে, কিন্তু এতই অনিরাপদ যে তারা তারপরে ওই গ্রাম থেকে নিয়ে আরেকটি গ্রামে গিয়ে নিয়ে বিয়ে দিয়ে দিচ্ছে। ঠিক আছে, এই এলাকায় কিন্তু আমরা সামলিয়ে ফেললাম, আমরা সবাই মিলে একসঙ্গে হয়ে করলাম, রাতের অন্ধকারে নিয়ে গিয়ে আরেকটি গ্রামে নিয়ে দিয়ে দিচ্ছে। দিনের শেষে কেন? নিরাপত্তার অভাব, দ্বিতীয়ত যৌতুক দিতে হবে। তো সামাজিক পরিবর্তন তো আমাদের আসেনি এখনো, যদি যৌতুক দিতে হয়, যেখানে আইন আছে 1980 সন থেকে কিন্তু যৌতুক বিরোধী আইন আছে, কিন্তু প্রয়োগ নেই। আপনি কোনো হ্যারাসমেন্টের কেস নিয়ে যান, নেয় না, নিলেও সেটার কোনো ব্যবস্থা হয় না। আমাদের মানুষকে মোটিভেট করার জন্য বা স্থানীয় প্রশাসনকে জন্য কোনো কাজ করেন আপনারা? সারাক্ষণ করছি, কিন্তু মোটিভেট করে আমি কোথায়? একটা তো গ্লাস সিলিং হয়ে যাচ্ছে। আপনাকে আমি সচেতন করে দিলাম, আপনি নিলেন না, কিন্তু বখাটে ছেলেপেলেরা যা করছে, অন্যায় যারা করছে, বিচার হলো না। ফিরে এসেই আবার সেসব এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি বা লোকাল প্রশাসন, তাদের সঙ্গে আপনারা কিছু করেন? অবশ্যই, কিন্তু ওই যে দিনের শেষে আমাদের দেশে একটা প্রবণতা আছে ইমপিউনিটি। আপনি কোনো না কোনো কারো ছত্রছায়ায় চলে যাবেন, কোন পলিটিক্যাল পার্টি হোক, আইদার রাজনীতি নালে দাদাগিরি। ওই সালিশে কারো কাজ হয় না, সালিশে দেখা যায় যে সে স্কট ফ্রি। এগুলি সব ডিটেইল আলোচনা হয়েছে, আমি ছিলাম তো দুই একদিন। বিলিভ মি, ওই যে উনি যে বলে এক্স্যাক্টলি এই ঘটনাটা, এটার মধ্যে কোনো আমরা যদি আর 10 মিনিট আলোচনা করি, এর বাইরে কিছু ঘটনা। ওই এখানে বিয়ে যখনই দেখা গেল, থানা পুলিশকে আপনি সতর্ক করলেন, তারা স্ট্রেট বিয়ে ভাঙা দিছে বলে ফেলবে, বইলা 4-5 দিন 7 দিন পরে তারা নিয়ে চিটাগং আত্মীয়ের বাসায় গিয়ে বিয়েটা দিয়ে চলে আসবে। এখন এইগুলি, এবং মূলত নিরাপত্তাহীনতার জন্য। আর যৌতুক, বিলিভ মি, যৌতুক কত বড় প্রবলেম। এটা গ্রামে একটা মেয়ে হওয়া মানে তাকে বিয়ে দিতে গেলে 2 থেকে 3 লক্ষ টাকা দরকার। কোত্থেকে পাবে সেই 2-3 লক্ষ টাকা? কিন্তু যৌতুকটা নেয় কে? সেই ছেলে এবং তার পরিবার। তা আমার বাড়িতেও ছেলে আছে, আপনার বাড়িতেও আছে, তাহলে আমরা মূল্যবোধ বা আমাদের সামাজিক পরিবর্তনটা কোথায় আসলো? আমরা চিন্তা করছি দিস ইজ বিয়ের এই পুরো জিনিসটাই হলো একটা ট্রানজাকশন। আমার বাড়িতে ছেলে আছে, আপনার বাড়িতে মেয়ে আছে, আমি যৌতুক দিয়ে নিয়ে আসবো ছেলেটাকে, আবার আমার মেয়েকে যখন বিয়ে দিতে হবে ওই টাকাটা আবার আমাকে দিতে হবে। আপাতত আমি নিয়ে এসে আমার ছেলেকে মিডল ইস্টেই পাঠাই, বা একটা ব্যবসায়ী করি, বা কিছু একটা করি, আর বখাটে হলে তো কথাই নাই, সবকিছু পানিতে গেল। আবার যখন আমার মেয়েকে বিয়ে দিচ্ছি, তখন এই জায়গাটা থামাতেই পারছি না যে উভয় পক্ষই কিন্তু সাফার করছে, কিন্তু সামাজিকভাবে
এইটাই অ্যাকসেপ্টেড, এইটাই মেনে নিচ্ছে। এবং আমরা যেদিকে যাচ্ছি, আজকে যদি লোকজন বলে ক্লাস 5 এর পরে আর পড়তে হবে না, তুমি ঘর সংসার চালাও, তোমার তাহলে আপনার উন্নতি আর ওই 5-6%-এর উপরে যাবে না। ধন্যবাদ আপা, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। এই ছিল আজকে ডেডলাইন ঢাকায়। দেখা হবে আগামী শুক্রবার এই সময়। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।